গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। গল্পের দ্বিতীয় অংশ। লেখিকা লুকে। আমি ইথানের পাশের সিটে বসলাম। আজ নিজের বাড়ি যাচ্ছি। বৌভাতের পরের দিন নাকি যেতে হয়। ব্যাপারটা রোমান্টিক করার জন্য আমার শাশুড়ি আমাকে আর ইথানকে এক গাড়িতে দিয়েছেন, আর ইথানের কয়েকজন কাজিনরা অন্য গাড়িতে যাচ্ছে। যদিও বা শাশুড়ি রোমান্টিক কিছু ভেবে আমাদের একসাথে দিয়েছে, কিন্তু এখানে রোম্যান্স কম বর্ণেছ বেশি। অনেক সময় চুপ করে থেকে আমি বললাম, আমার উপর আপনি ওই বিয়ের ঘটনার জন্য এখনো রেগে আছেন? মানে বখাটে বলে। ইথান আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই আমি চুপ হয়ে গেলাম। না মানে আমাকে সহ্যই করতে পারেন না কেন? আমি হতাশ চোখে তাকিয়ে বললাম। তখনই ইথানের ফোন বেজে উঠল। আমি বিরক্তির সাথে ফোনের দিকে তাকালাম। সিটের পাশেই ফোনটা রাখা ছিল। ময়ূরী নামের কেউ ফোন দিয়েছে। এখন এই ময়ূরীটা কে? ইথান ফোন তুলে হ্যালো বলল। ওদিকের কথা তো কিছু শুনলাম না। ইথান বলল, ওকে আমি এসে দেখা করব। আমি মুখ ঘুরিয়ে জানালার বাহিরে তাকিয়ে রইলাম। আজ না, আজ যাচ্ছি এক জায়গায়। ইথান বলল। আমার গা জ্বলে গেল। তাই আমি বলে উঠলাম, এক জায়গায় যাচ্ছি মানে কি? ইথান আমার কথায় এক পলক আমার দিকে তাকিয়ে ওই ময়ূরীকে বলল, পরে কথা বলছি। বাই। ইথান ফোন রেখে আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো, তারপর গাড়ি চালানোতে মনোযোগ দিল। কে এই মেয়ে? আর আপনি কেন দেখা করবেন ওর সাথে? চোখ পাকিয়ে বললাম আমি। ইথান কোনো ওর দিল না। আমি রেগে ওর বাহুর কাছের শার্টের হাতা ধরে টান দিলাম। ইথান গাড়ির ব্রেক কষল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি শুরু করেছ? আপনি ওর কেন দেন না কোনো কথার? আমার চোখে পানি চলে এলো। রেগে গেলে আমার চোখে পানি চলে আসে। অসহ্যকর বিষয় এটা। ইথান আমার চোখে পানি দেখে হতবাক হয়ে গেল। কাঁদছো কিসের জন্য? বলল ইথান। আমি চোখ মুছে নিয়ে বললাম, খারাপ আপনি। বলেই আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। ইথান কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে তারপর গাড়ি স্টার্ট দিল। আমি সারা রাস্তায় আর কোনো কথাই বললাম না। ওর দিকে তাকালামও না। বাড়িতে লোকজনে ভরে আছে। সবাই ইথানকে নিয়ে ব্যস্ত। আমার কোনো পাত্তাই নেই। রাতে আমাদের দুইজনকে এক রুমে ঢুকিয়ে দিয়ে কাজিনরা মিটমিটিয়ে হাসতে হাসতে চলে গেল। এরা তো কত কিছু ভেবে বসে আছে। আমি একটা নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলাম। ইথান নিজের ফোনটা রেখে ওয়াশরুমে গেল। জানি না কেন, কিন্তু ওনার ফোন চেক করতে ইচ্ছে করছে আমার। কতগুলো মেয়ের সাথে কথা বলে আমারও তো জানা দরকার। আমি ইথানের ফোনটা হাতে নিলাম আর বাথরুমের দিকে তাকালাম। ইথান বের হবার আগে চেক করতে হবে। আমি ফোন তো হাতে নিলাম, কিন্তু পাসওয়ার্ড দেওয়া। এখন আমি কয়েকটা পাসওয়ার্ড লিখলাম, কিন্তু একটাও কাজ করল না। 3,34,259 পাসওয়ার্ড। ইথান পিছন থেকে বলল। আমি অনেক বেশিই চমকে উঠলাম আর ইথানের দিকে তাকালাম। চোর ধরা পড়লে যে অবস্থা হয় সেটাই হয়েছে। আমার মুখ থেকে কোনো বাহানা বের হলো না। এভাবে ধরা পড়ব বুঝিনি। সে তার মতো হাত মুখ তলে দিয়ে মুছতে ব্যস্ত। ইথানের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম। আমি একটু হাসার চেষ্টা করে বললাম, না আমি তো মনে করেছিলাম ফোনটা আমার। আসলে আমারটার মতোই। বলেই তাড়াতাড়ি ফোনটা রেখে গায়ে কম্বল টেনে নিয়ে শুয়ে পড়লাম। যদিও শীতের শেষ, তাও অল্প অল্প ঠান্ডা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, একটা কম্বল দিয়ে গেছে। এগুলা যে আমার কাজিনদের কাজ তা বুঝতে আর বাকি রইল না। ইথান আমার পাশে এসে শুয়ে পড়ল। ওর তো অবশ্যই শীত করবে। আমি কি শেয়ার করব? কিন্তু শেয়ার করার কথা বলতে গেলে যদি উল্টো কথা শুনিয়ে দেয়। যাই হোক, লাগুক ঠান্ডা, আমার কি। ময়ূরীকে গিয়ে বলুক কম্বল এনে দিতে। হুহো। আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি সবচেয়ে বেশি চমকে গেলাম। ইথান আমার দিকে ঘুরে আমার সাথে এক কম্বলে শুয়ে আছে। এত কাছাকাছি আছি সেটা বিশ্বাসই হচ্ছে না। এদিকে আমার হার্ট বেচারার আবার সেই একই অবস্থা। আমি উঠে পড়ার জন্য চিন্তা তো করলাম, কিন্তু শয়তান মন বলছে শুয়েই থাকতে। তাই শুয়েই রইলাম। হঠাৎই একটা সেলফি তোলার ইচ্ছে হলো। এই ইচ্ছেটা পূরণ না করলেই নয়। আমি কোন শব্দ না করে পাশ ফিরে নিজের ফোনটা নিলাম। তারপর ইথানের দিকে ঘুরলাম আর ক্যামেরা অন করে আমাদের দুইজনের ছবি তুলে নিলাম। কয়েকটা তুললাম। তারপর ছবিগুলো দেখতে লাগলাম। কি সুন্দর আসছে ছবিগুলো। দেখে নিজেই ফিদা হয়ে গেলাম। ওর
ইথান ভ্রুকুচকে তাকিয়ে বলল। আমি চমকে উঠলাম আর হাত থেকে ফোনটা ফসকে গেল। ইথান আমার ফোনের দিকে তাকালো। আমি সাথে সাথে ফোনটা হাতের মুঠোয় নিয়ে হুমড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেলাম। ইথান প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। কিছু না, বলেই আমি রুম থেকে বের হয়ে গেলাম। গাধার মতো সবকিছুতেই ধরা পড়ে যাচ্ছি। মাত্রই উঠেছে হয়তো, নাকি জেগেই ছিল। তার চেয়েও বড় কথা, হাত থেকে ফোনটা ফসকে গেল তখন কি ছবিটা দেখে ফেলেছে। উফ, কি অসহ্য। হঠাৎই রুমের মধ্যে কিছু একটা ভাঙার আওয়াজ এলো। আমি দৌড়ে আবার ফিরে এলাম। আমার প্রিয় ফুলদানিটা ভেঙে পড়ে আছে। আমি হাঁ হয়ে ভাঙা ফুলদানির দিকে তাকিয়ে রইলাম। ইথান আমার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, সরি, খেয়াল করিনি এটা এখানে ছিল। ততক্ষণে মাও এসে রুমে ঢুকল। কি হয়েছে বাবা? মা একটু ঘাবড়ে গেছে। রিল্যাক্স আন্টি, কিছু হয়নি। আমি খেয়াল করিনি, ভুল করে ভেঙে ফেলেছি এটা। ইথান ফুলদানির দিকে তাকিয়ে বলল। আমি বুঝি না ওনার আমার ফুলদানির সাথে কিসের শত্রুতা। ছোটবেলায়ও তো একটা ভেঙে দিয়ে গেছিল। আমার মা হেসে বলে উঠল, কোনো ব্যাপার না, ভাঙতেই পারে, এটা আমি পরিষ্কার করে ফেলছি। মায়ের কথা শুনে আমি হাঁ হয়ে গেলাম। আমিই করতে পারবো, বলল ইথান। না না, সাথে সাথে বলল মা, কারো করা লাগবে না, আমার ফুলদানি আমি বুঝে নিব। সরু চোখে তাকিয়ে বললাম আমি। আচ্ছা কর, নতুন কিনে দিব, রাগ করিস না, একটু সান্ত্বনার সুরে বলল মা। তুমি নাস্তা করে নেওয়া আসো, তুইও আয় এরিন, বলে মা চলে গেল। আমি বসে ফুলদানির টুকরোগুলো তুলতে লাগলাম। ইথানও আমার সাথে ভাঙা টুকরোগুলো তুলতে লাগলো। আমি ভালমন্দ কিছুই বললাম না। আবার আমার ঘড়ি ভেঙো না, সরু চোখে বলল ইথান। আমি অবাক হয়ে ইথানের দিকে তাকালাম। ওনার মনে আছে। ইথান টুকরোগুলো একপাশে একত্রে রেখে ফ্রেশ হতে চলে গেল। সন্ধ্যার সময় নিজের রুমে নতুন ফুলদানি দেখে আমি অবাক হয়ে গেলাম। আগেরটার চেয়েও সুন্দর এটা। কিন্তু এটা কে আনলো? মা। ফুলদানিটায় সাদা আর হালকা গোলাপি রঙের কাজ। আমি খুশিতে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম। কিন্তু মা বলল এটা নাকি সে কিনে আনেনি। আমি অবাক হয়ে গেলাম। তাহলে আর কে বুঝিস না তুই? মুচকি হেসে বলল আমার কাজিনরা। আমার মাও মুচকি মুচকি হাসতে লাগলো। সব কাজিনদের মুখের ভাব ভঙ্গি দেখে বুঝলাম ওরা ইথানের বিষয়ে বুঝতে চাচ্ছে। ভেবেই আমি নিজেই হতবুদ্ধি হয়ে গেলাম। সে দেবে, যদিও মনে মনে খুবই খুশি লাগছে। ছাদে আছে, যা, বলল এলমা। আমি নিজের মুখের হাসিটা সরিয়ে দিয়ে এদিকে ওদিকে তাকাতে লাগলাম। সবাই হাসতে লাগলো। আমি আর দাঁড়ালাম না, সোজা ছাদে উঠে এলাম। ইথান ছাদে থাকা এক বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি গুটি গুটি পায়ে ওর পাশে গিয়ে বসলাম, যদিও একটু দূরত্ব রেখেই বসলাম। ইথান আমার দিকে তাকালো, তারপর আবার আকাশের দিকে তাকালো। এই নিস্তব্ধতার ভিতরে চাঁদের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর নিস্তব্ধতা ভেঙে আমার একটা কথাই বলতে ইচ্ছে হলো। সেটা হলো ভালোবাসি। যদিও এই কথাটা বলা অনেক কঠিন। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কথা এটাই। তাই আমি আপনাকে ভালোবাসি এই কথাটা বলার বদলে আমি বললাম, আজকের চাঁদটা অনেক সুন্দর, তাই না? কারণ কিছু কথা বলার সাহস সবসময় হয়ে ওঠে না। হয়তো বা লজ্জার কারণে, কিংবা ভয়ের কারণে। আমি মুখ ফিরিয়ে ইথানের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে, তবে কপাল কুঁচকে। আমি চিন্তায় পড়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম। উনি কি জানে যে জাপানিজ নোভেলে চাঁদকে সুন্দর বলা মানে আই লাভ ইউ? আমি আর চোখে ইথানের দিকে তাকালাম। সে এখন চাঁদের দিকে তাকিয়ে আছে, তবে এখন তার মুখে একটু হাসির আভা আছে। এর কি মানে? আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম। হার্ট আবার দ্রুত গতিতে ছুটছে। ওর পাশে বসা থেকেই শুরু হয়েছে। ইচ্ছে করছে এই হার্ট নামক জিনিসটা বের করে ছুঁড়ে বাহিরে ফেলে দিই। উঠে চলে যাব, কিন্তু কোনো এক অজানা কারণে তাও পারছি না। আমি দোটানায় পড়ে গেলাম। ডিডিও জেট চা ভাস, বলল ইথান। আমি অপ্রস্তুত হয়ে ওর দিকে তাকালাম। সে গম্ভীর মুখে তাকিয়ে আছে। আমি দ্রুত হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ইথান আবার সামনের দিকে তাকালো। মনটা অনেক ভালো লাগছে এখন, কারণ ইথান স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছে। ইথান বেঞ্চ থেকে উঠে ছাদের প্রান্ত ভাগের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মন অনেক ভালো আছে, কিন্তু কেন?
আমি উঠে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমার হাইট ফোবিয়া আছে। তার একটু ঘাবড়ে গেলাম। ইথান হালকা পিছিয়ে এসে দাঁড়ালো। আমি একটু অবাক হলাম। অল্প অল্প বাতাস বইছে। এর মধ্যে দুইজন একসাথে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। আমি ফাঁকে ফাঁকে ইথানের দিকে তাকাচ্ছি। হঠাৎই কি মনে হলো আমি ইথানের গালে একটা কিস বসিয়ে দিলাম। ইথান অবাক হয়ে আমার দিকে তাকালো। কাজটা করে আমি নিজেই অপ্রস্তুত হয়ে গেলাম। তাই দ্রুত ছাদ থেকে নেমে এলাম। আজ মায়ের রুমে ঘুমালাম। মা তো প্রথমে রাজি হয়নি, কিন্তু আমিও নাছোড়বান্দা। তবে রাতে হয়ে গেল আরেক কাণ্ড। রাতে পানি খাবার জন্য উঠলাম। ঘুম ঘুম চোখে ডাইনিং থেকে পানি খেয়ে আমি ভুল করে নিজের রুমে ঘুমোতে চলে গেলাম। রুমে ঢুকেই বিছানায় শুয়ে পড়লাম। আর ইথানকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরলাম। কয়েক সেকেন্ডের মাথায় মনে হলো এটা কোনো কোলবালিশ না, তাই হাত দিয়ে হাতর। ঘুম ঘুম চোখ মেলে তাকালাম। ইথান অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ভূত দেখার মতো চমকে পিছিয়ে গেলাম আর খাট থেকে পড়ে গেলাম। কোমরে আর মাথায় ভালোই ব্যথা পেলাম। ব্যথায় বলে উঠলাম, অহরে, আমার কোমর শেষ হয়ে গেল রে। চিল্লাচ্ছ কেন? নিচু আওয়াজে বলল ইথান। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। কোমরে সত্যিই ব্যথা পেয়েছি ভালোই। ইথান এত সময় বিছানায় চুপচাপ বসে আমার দিকে কপাল কুঁচকে তাকিয়েছিল। আমি দাঁড়ানোর পর সে নিজের মতো গায়ে চাদর টেনে নিয়ে শুয়ে পড়ল। দেখেই আমার মাথা গরম হয়ে গেল। এই ধরনের স্বামী দিয়ে আমার কি লাভ? বউয়ের কষ্ট দেখতে পায় না। আমি কোমরে এক হাত রেখে ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে গেলাম। আর নিঃশব্দে ড্রয়ার খুললাম। এখানেই কোথাও মুভ রাখা ছিল। উপরের ড্রয়ার দুটো তো খুঁজলাম, কিন্তু নিচের দিকের গুলো খুঁজতে গেলে ঝুঁকতে হবে। কোমর ব্যথা নিয়ে কিভাবে ঝুঁকব? কি খুঁজছ? আমি একটু চমকে উঠলাম হঠাৎ পিছন থেকে ইথানের গলা শুনে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। কি? ইথান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, মুভ। আমি ইশারায় ড্রয়ার দেখিয়ে দিলাম। ইথান ড্রয়ার খুঁজে মুভ ক্রিম বের করে আমার হাতে দিল। আমি ইথানকে জ্বালানোর জন্য বললাম, খুলে দিন। ইথান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর আমার হাত থেকে নিয়ে খুলে দিল। আমি এবার বললাম, বের করে দিন। আমি অনেক কষ্টে হাসি আটকে রাখলাম। ইথান ভ্রুকুঁচকে আমার দিকে তাকালো। সে হয়তো বুঝতে পারছে যে আমি ইচ্ছে করেই এমন করছি। মুখ দিয়ে একটা নিঃশ্বাস বের করে দিয়ে ইথান নিজের আঙুলে লাগিয়ে নিল। তারপর আমার কোমরের কাছ থেকে জামা সরিয়ে ওর আঙুল স্পর্শ করিয়ে দিল। আমি সাথে সাথে চমকে সরে যেতে চাইলাম, কিন্তু ইথান আমার হাত ধরে টান দিয়ে আবার ওর সামনে দাঁড় করিয়ে দিল। আমি অপ্রস্তুত হয়ে বললাম, কি করছেন? ছাড়ুন। ইথান আমার কানের কাছে মুখ নিয়ে এসে সিক্ত গলায় বলল, কেন? এখন ছাড়তে বলছো কেন? আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। চলবে। গল্পর নাম, ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব ৫, সানথেনজিস ফেসে। লেখিকা, লোকে। আমি অপ্রস্তুত হয়ে বললাম, কি করছেন? ছাড়ুন। ইথান আমার কানের কাছে মুখ নিয়ে এসে সিক্ত গলায় বলল, কেন? এখন ছাড়তে বলছো কেন? আমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। ইথান আমার কোমরে হালকা চাপ দিতেই আমি চোখ মুখ খিচে বন্ধ করে বলে উঠলাম, আহ! কি করছেন আপনি? লাগছে তো। শার্ট আপ ইডিয়ট! বকার মতো চিল্লাচ্ছ কেন? গলার স্বর নামিয়ে দাঁতে দাঁত চিপে বলল ইথান। আমি অত আস্তে আস্তে কথা বলতে পারি না। তাই চোখ মুখ কুঁচকে স্বাভাবিক স্বরেই বলে উঠলাম, চিল্লাবো না। লাগছে আমার। এভাবে কেউ চাপ দেয়? আস্তে কথা বলতে পারছো না? এক ধাপ বিরক্তি বাড়িয়ে নিয়ে বলল ইথান। না, পারছি না। আপনি আমার কোমরে এভাবে চাপ দিলেন কেন? ব্যথায় জ্বলে যাচ্ছে। তোমাকে বলেছি শব্দ না করতে। আমি রেগে গেলাম। আর ইচ্ছা করেই শব্দ করতে লাগলাম। আমি শেষ। ইথান এবার রেগে আমার মুখ চেপে ধরল আর বলল, মাথা কি ফাঁপা তোমার? আমি ভ্রুকুচকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু আওয়াজ বের হলো না। শুধু শব্দ বের হলো। ইথান আমার চোখের দিকে তাকিয়ে সুন্দর করে থ্রেড দিয়ে বলল, আর একটা টু শব্দ করলে খবর আছে তোমার। ইথান আমার মুখ ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। আমি মুখ ফুলিয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। সত্যিই খুব রাগ হচ্ছে। আসলে রাগ না, অভিমান। উনি এত কল্ড বেয়াভে করেন কেন আমার সাথে, এটাই আমি বুঝি না। ইথান আমার চোখের দিকে তাকালো।
সাথে সাথে আমি মুখ ঘুরিয়ে নিলাম। ডিম লাইটের আবছা আলোতে মোটামুটি সবই দেখা যাচ্ছে। এখানে আসো, গম্ভীর গলায় বলল ইথান। আমি শুনেও না শোনার মতো করে রইলাম। ইথান একটা নিঃশ্বাস ফেলে আবার আমার কাছে এলো। আমি ওর দিকে মুখ ঘুরিয়ে তাকালামই না। রাগ করেছি আমি। ইথান আমার এক বাহু ধরে আস্তে আস্তে বিছানার কাছে নিয়ে গিয়ে বসালো। আমি এখনো মুখ ফুলিয়েই আছি। শো, বলল ইথান। আমি এবারও মুখ ঘুরিয়ে রাখলাম। সমস্যা কি তোমার? কথা কানে যাচ্ছে না, বলল ইথান। আমি রাগ মিশ্রিত চোখে ইথানের দিকে তাকালাম। ভালো মতো কথাই বলতে পারে না আমার সাথে। ইথান ইশারায় শুয়ে পড়তে বলল। আমি পাত্তা দিলাম না। ইথান ধৈর্য হারিয়ে ফেলল, আর আমার এক হাত চেপে ধরে ঠেলে শুইয়ে দিল। আহ, লাগছে আমার, বলে উঠলাম আমি। তোমাকে বলেছি এই ধরনের সাউন্ড না করতে আর আস্তে কথা বলতে, চোখ পাকিয়ে বলল ইথান। ব্যথা পেলে কি করব? অহ, কি আনন্দ, কি মজা, এগুলো বলবো, ব্যঙ্গাত্মক সুরে বললাম আমি। কান্তভঙ্গিতে তাকিয়ে ইথান বলল, করতে থাকো যা ইচ্ছা। এত সময় বলে যেহেতু হয়নি, আরও বললেও হবে না। আইকিউও তোমার। আমি হাঁ হয়ে বললাম, আমাকে বোকা বললেন? ইথান আর কথা না বাড়িয়ে আমার পাশে গিয়ে শুয়ে উল্টো দিকে ঘুরে রইল। আমিও রেগে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। কোমর ব্যথা এখনো হালকা হালকা রয়ে গেছে, যার জন্য হাঁটতে একটু সমস্যা হচ্ছে। তার উপর শাড়ি, অবস্থা বেহাল আমার। আমার এই অবস্থা দেখে সবাই সান্ত্বনা কি দেবে? উল্টো মুচকি মুচকি হাসছে। এলমা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? আমি বললাম, পড়ে গেছিলাম। কিন্তু ওরা কেউই বিশ্বাস করছে না কেন? উল্টো বলছে, হ্যাঁ, কত ব্যথা পেলি তা তো জানি আমরা। ওরা কি উল্লেখ করে এসব বলছে বুঝতে চেয়েও বুঝতে পারলাম না। দুপুরের পর আবার ফিরে আসার জন্য তৈরি হলাম। আমি গাড়িতে উঠে বসতে না বসতেই মেসেঞ্জারে মৃদুলের কল ঢুকল। আমার ভার্সিটির সিনিয়র এই মৃদুল, অনার্স 4th ইয়ার, আর আমি 2nd ইয়ারে মাত্র উঠলাম। অনেক বেশি অসহ্য লাগে একে আমার। যদিও সে খারাপ ছেলে না, তার ভাব ভূমিতে বুঝি যে আমাকে পছন্দ করে সে। 1st ইয়ার থেকেই করে, কিন্তু আমি করি না, তাই এড়িয়ে চলি সব সময়। কিন্তু এই গাধা বুঝে না। আমি মুখের উপর বলতেও পারি না। সিনিয়র বলে কথা, তাই একটা ভয় কাজ করে। তাছাড়া বলবই বা কি? সরাসরি তো প্রপোজ করেনি যে একেবারে রিজেক্ট করে দিব। ফোন হাতে নিয়ে ভাবতে লাগলাম কি করব। হঠাৎই মনে এলো, এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখন তো আমাকে ওর ঝালানো বন্ধ হয়ে যাবে যদি বলি আমি বিবাহিত। এই কাজটা আরও সহজ হতো যদি ফেসবুকে বিয়ের ছবিগুলো দিতে পারতাম। কিন্তু খেয়ালই ছিল না। ভাবতে ভাবতেই ফোন কেটে গেল। তখনই ইথান গাড়িতে ঢুকল। আমি ইথানের দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইথান আমার পাশে বসে সিট বেল্ট পরতে লাগল। হঠাৎই আবার কল এসে গেল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। আবার মৃদুল। আমি এক পলক ইথানের দিকে তাকালাম। সে ভ্রুকুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি ফোন না তুলে কেটে দিলাম। ইথান কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে তারপর গাড়ি স্টার্ট দিল। একটু পরেই আমার মৃদুল কল দিল। যত সময় না ধরব হয়তো দিতেই থাকবে, তাই আমি ফোন তুলে কানে দিলাম। কি করছিলা? এত সময় লাগলো কেন? মৃদুল ব্যস্ত হয়ে বলল। আমি কিছু বলার আগেই সে বলতে শুরু করে দিল। যাই হোক শোনো, সামনে কলেজে নবীন বরণ অনুষ্ঠান আছে। এবারে তুমি আর আমি পরিচালনা করব। মৃদুল উৎসাহী কণ্ঠে বলল। আমি আর চোখে ইথানের দিকে তাকালাম। সে সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করছে, আর মাঝে মাঝে গম্ভীর মুখে আমার দিকে তাকাচ্ছে। ইথানের কারণে আমি মৃদুলকে ওই কথাগুলো বলতেও পারছি না। কি চুপ কেন? প্রশ্ন করল মৃদুল। আমি কাল ফোন দিব, বাই, বলেই আমি ফোন কেটে দিলাম আর ডাটা কানেকশন অফ করে দিলাম। আর চোখে ইথানের দিকে তাকালাম। রীতিমতো সে বিরক্ত হয়ে আছে। আমি চোখ সরিয়ে সামনের দিকে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর মৃদুল সরাসরি আমার ফোনেই ফোন করল। আমি মনে মনে বিরক্ত হয়ে ফোনের দিকে তাকালাম। এই লোক সত্যিই একটা অসহ্য। আমি ফোন তুললাম। বলেন। বিরক্ত হয়ে বললাম আমি। শাড়ি পরলে ভালো। আমি পাঞ্জাবি পরব। সাদা শাড়ি লাল পার। কেমন? দেখুন আমি পারবো না, বললাম আমি। আমি অলরেডি নাম দিয়ে দিয়েছি, বলল মৃদুল। শুনেই মাথা গরম হয়ে গেল আমার। আপনি আমাকে না বলেই কিভাবে দিয়ে দিলেন?
অবাক হয়ে বললাম আমি। আরে, মজা হবে, করে দেখো, বলল মৃদুল। আমি আর কিছু বলার আগেই ইথান ব্রেক কষে দিল। আমি হকচকিয়ে গেলাম। ইথান এক টান দিয়ে আমার ফোন কেড়ে নিয়ে গেল। এতে আমি পুরো হা হয়ে গেলাম। ইথান কলটা কেটে দিয়ে ফোনটা গাড়ির সামনের বক্সটার মধ্যে ঢুকিয়ে বক্সটা বন্ধ করে দিল। আমি হা করেই রয়ে গেলাম। আপনি এটা কি করলেন? বললাম আমি। কেন? কথা বলা হয়নি? কখন থেকে বকবক করে আমার মাথা ব্যথা বানিয়ে দিয়েছ? রেগে বলল ইথান। আমি অবাক হয়ে গেলাম। এটুকু কথা বললাম তাতেই মাথা ব্যথা হয়ে গেল। ইথান আবার গাড়ি স্টার্ট দিল। উনি অত্যন্ত বিরক্ত হয়ে আছেন। আমি ফ্যালফ্যাল করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে তারপর আবার সামনের দিকে তাকালাম। কিছুই বুঝতে পারছি না। ওনার সমস্যা কি? তখনই আবার আমার ফোন বেজে উঠল। আমি ফোনটা বের করার জন্য হাত বাড়াতেই আবার গাড়ির ব্রেক কষল ইথান। আমি হালকা সামনে ঝুঁকে পড়লাম। ইথান রেগে ফোনটা বের করে পুরো সুইচ অফ করে দিল। আমি শুধু অবাক চোখে দেখতে লাগলাম। আর বুঝতে চেষ্টা করলাম যে উনি এত রেগে যাচ্ছেন কেন। ওনার কি মুড অফ? দুপুর অবধি তো ভালোই ছিল, কিন্তু এখন কি হলো আবার? চলবে। গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব 6, গোর্ডিভস বাডারিন। লেখিকা লুকে। আমাদের বেডরুমের পাশেই ফুলদানিটা রাখলাম যেটা ইথান দিয়েছিল। আমি ফুলদানিতে ফুল রাখি না। ফাঁকা ফুলদানিই ভালো লাগে আমার। আমি ফুলদানিটার দিকে তাকিয়ে রইলাম। এটা ইথানের দেওয়া প্রথম উপহার। যত্নে রাখতে চাই। কিন্তু আমি তো ইথানকে কিছুই দিলাম না। কি দেব আমি? ওনার কি পছন্দ তা তো জানি না। কিন্তু একটা জিনিস আমি অনেক ভালো বানাই, সেটা হলো পায়েস। পায়েস তো সবাই প্রায় পছন্দ করে। আপাতত এটাই বানাই। ওনার জন্য পরে ভেবেচিন্তে কিছু কেনা যাবে। আমি সবার জন্য পায়েস বানাতে লেগে পড়লাম। ইথানের মা তো আমাকে রান্নাঘরে ঢুকতে দিতেই রাজি না। তাও আমি তাকে রাজি করিয়ে রান্নাঘরে ঢুকলাম। আর অনেক সুন্দর করে পায়েসও বানিয়ে নিলাম আর ইথানের জন্য আলাদা করে তুলে রাখলাম। কারণ তার অফিস থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সবাই খেয়ে খুব প্রশংসা করল। অর্থাৎ ভালোই হয়েছে। আমি বানিয়েছি বলে কথা। কিন্তু সন্ধ্যার আগেই আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম পিরিয়ডের কারণে। পিরিয়ডে আমার ভয়ানক অবস্থা হয়। বমি আর প্রচণ্ড পেট ব্যথা। বাসায় থাকাকালীন প্রতি মাসে এই দিনে ডাক্তার ডেকেও আনা লাগে হিট থেরাপি দেওয়ার জন্য। বাসার সবাই সহপাড়া প্রতিবেশীও জেনে যায় আমার চিল্লানির কারণে। যদিও আজ অনেক চেষ্টা করলাম স্বাভাবিক থাকার, কিন্তু হয়ে উঠল না। এক পর্যায়ে ব্যথার কারণে রুমে চলে এলাম আর বিছানা শুয়ে 2 হাত দিয়ে বালিশ চেপে ধরে দাঁতে দাঁত চিপে রাখলাম। চোখ জলে ভিজে এসেছে। আমি তো আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। হঠাৎ ইথানের মা আমার মাথায় হাত রাখলেন। আমি চমকে ওনার দিকে তাকালাম। কি হয়েছে? অবাক হয়ে বললেন উনি। আমি কিছু বলতে পারলাম না, শুধু বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিলাম। ইথানের মা হতবুদ্ধি হয়ে গেল। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। বেশি খারাপ লাগলে গরম সেক নিলেই হবে, বলল ডাক্তার। আমি তো চিন্তাতেই পড়ে গেছিলাম। বকা মেয়ে আমাকে না বলেই কাঁদতে শুরু করে দিয়েছিল, বলল ইথানের মা। আমি ইথানের মায়ের দিকে লজ্জায় তাকাতে পারলাম না। মৃদু হেসে ডাক্তার আঙ্কেল বললেন, আচ্ছা মামুনি, ভালো থাকো। আমি একটু হাসার চেষ্টা করলাম। ইথান এখনই চলে আসবে, আমি ওকে জানিয়েছি। তুমি রেস্ট নেও, আমি ডাক্তারবাবুকে ছেড়ে আসি। বলে ইথানের মা ডাক্তারের সাথে বাহিরে চলে গেলেন। অন্যরাও একে একে চলে গেল। আর যাওয়ার আগে বলল, রেস্ট নেও। দিবা আমার গায়ে একটা পাতলা চাদর টেনে দিল আর বলল, আমি আবার পানি গরম করে হট ব্যাগে আনছি, থামো। দিবা চলে গেল। এতটুকু সময়ে অনেকবার মা ফোন করে ফেলেছে। পারলে সে এখনই চলে আসে। আমি বারবার বুঝালাম যে আমি ঠিক আছি। সে তাও কালই আসতে চায়। অনেক কষ্টে মাকে বুঝালাম আশা লাগবে না, কারণ প্রথম দিনই এত সমস্যা হয় আমার। তারপরের 3 দিন সব ঠিকঠাক। ব্যথা এখনো অল্প অল্প আছে। এভাবে শুয়ে থাকতেও ভালো লাগছে না। তাই আমি আস্তে আস্তে উঠে বসে বালিশে পিঠ ঠেকিয়ে সামনের দিকে হালকা নুয়ে রইলাম। আমার অগোছালো চুলগুলো মুখের সামনে এসে পড়ে রইল। মায়ের কাছে আমারই যেতে ইচ্ছে করছে। মা যে কত কেয়ার করত তা এখন টের পাচ্ছি। চিন্তা করেই আমার চোখে জল চলে এলো।
তখনই এক হাত দিয়ে ইথান আমার ডান সাইডের চুলগুলো কানের পিছনে গুজে দিল। আমি অনেক বেশি অপ্রস্তুত হয়ে ইথানের দিকে তাকালাম। ইউ ওকে? শান্ত গলায় বলল ইথান। আমি মুখ একটু ঘুরিয়ে নিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর ওড়না দিয়ে ঝট করে চোখের জল মুছে নিলাম। বসে আছো কেন? শুয়ে পড়ো। বলতে বলতে ইথান নিজে আমাকে শুইয়ে দিল। আমি অবাক চোখে শুধু দেখতে লাগলাম। ইথান আমার গায়ে চাদরটা টেনে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই নীল টি শার্ট আর কালো ট্রাউজার পরে বের হয়ে এলো। দিবাও তখন হট ব্যাগ নিয়ে ঢুকল। এনেছি, আমাকে বলল দিবা। ইথান এগিয়ে গিয়ে দিবার হাত থেকে নিল হট ব্যাগটা। আমাকে তো আর লাগবে না মেবি। যাই আমি। গুড নাইট। দিবা মিষ্টি হেসে বের হয়ে চলে গেল। ইথান আমার পাশে এসে বসল। আমি ওর দিকে তাকালাম। হঠাৎ উনি এত পরিবর্তন হয়ে যাচ্ছেন দেখে আমি অবাক হচ্ছি। ইথান আমার গায়ের চাদরটা সরিয়ে আমার পেটের উপর হটব্যাগটা রাখল। বুঝতে পারছি না, ছেলের হয়েছেটা কি? মায়ের কথায় বিয়ে করেছে, এখন কি মায়ের কথায় বউয়ের সেবাও করবে? নিজের কোনো মতামত নেই। 2 দিন পর তার মা বলবে নাতি নাতনি লাগবে তখন। আজব। আমি ডিনার এখানে আনার ব্যবস্থা করছি, বলেই উঠে দাঁড়ালো ইথান। সাথে সাথে আমি বলে উঠলাম, আমি খাবো না। খেলেই বমি হবে। হবে না। বলতে বলতে ইথান ঘর থেকে বেরিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই এক প্লেট ভাত নিয়ে এলো। চামচ সহ প্লেট আমার সামনে ধরল ইথান। দুধ ভাত। এখন এই দুধ ভাত খাওয়া লাগবে। কি হলো? নেও, বলল ইথান। অনিচ্ছার সত্ত্বেও নিলাম। ইথান খাওয়ার জন্য ইশারা করল। আমি নাকমুখ কুঁচকে চামচে করে মুখে দিতে লাগলাম। আর ইথানের দিকে তাকালাম। কিন্তু তার কোনো মায়া হলো না আমার উপর। সে জোর করে পুরোটাই খাওয়ালো আমাকে। তারপর আমাকে আবার বিছানায় শুইয়ে দিয়ে প্লেট নিয়ে চলে গেল। আমি আমার ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। সাথে সাথে মৃদুলের হাজারটা মেসেজের বন্যা বয়ে যেতে লাগলো। আমি মেসেজ সিন করতে না করতেই মৃদুল কল করে দিল। আমি বিরক্তির সাথে ফোন তুলে হ্যালো বললাম। আমাকে আর কিছু বলতে না দিয়ে মৃদুল বকবক শুরু করলো। তার কথাগুলো হলো, সিনিয়রের মুখের উপর ফোন কেন কাটলাম, এতবার ফোন দিচ্ছে ধরিনি কেন, ব্লা ব্লা। আমি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে কঠোর গলায় বলে উঠলাম, দেখুন বিয়ে হয়ে গেছে আমার। দয়া করে যখন তখন কল দিবেন না। মৃদুল চুপ হয়ে গেল। মনে হয় বর্ষর শক পেয়েছে। আমি আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিলাম। যাক বাবা, এটা আর জ্বালাবে না। কিন্তু সাথে সাথে আবার ফোন করল মৃদুল। উফ কি অসহ্য। সাথে সাথে ইথানও এসে রুমে ঢুকল। ইথানের সামনে ফোন তুলতে বিব্রত বোধ করতে লাগলাম। এদিকে ফোন বেজেই চলছে। ইথান আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আমি ফোনটা কেটে দিতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎই মনে হলো একটা জিনিস পরীক্ষা করে দেখা দরকার। গাড়িতে যেমন করেছিলেন সেটা কি মুড অফের জন্য নাকি জেলাসির জন্য? আমি ফোন তুলে কানে দিলাম আর মুখের হাসি অনেক কষ্টে আটকে রেখে বললাম, হ্যাঁ শুনেন, আপনি পাঞ্জাবি পরবেন বলছিলেন না? পরেন। আর আমি শাড়ি পরব। তারপর একসাথে অনুষ্ঠান পরিচালনা করব। আপনি যে শাড়ি বলেছেন ওটাই পরব। আমি আর চোখে তাকিয়ে ইথানকে পর্যবেক্ষণ করে নিলাম। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওপাশ থেকে মৃদুলের শুধু একটাই প্রশ্ন, কবে বিয়ে করেছ? সে ব্যস্ত হয়ে এটাই জিজ্ঞেস করছে কিন্তু আমার সে প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে নেই। আমি খেয়েছি, আপনি খেয়েছেন? বললাম আমি। কে ফোন করছে? প্রশ্ন করল ইথান। আমি ইথানের দিকে তাকালাম। কিন্তু কিছু বলার আগেই সে এক টান দিয়ে আমার কান থেকে ফোনটা নিয়ে নিল ইথান। তারপর রাগমিশ্রিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, আবার এই ছেলে? কে এটা? আর তোমাকে কেন বারবার ফোন করে? আমি অবুঝ হবার ভান করে বললাম, কেন? উনি সিনিয়র আমার কলেজের। সামনে অনুষ্ঠান আছে, সেটাতে আমি আর সে পরিচালনা করব। কোনো দরকার নেই। আমাকে থামিয়ে দিয়ে বলল ইথান। আমি চোখে বড় বড় পলক ফেলে তাকাতে লাগলাম। সে প্রচুর রেগে গেছে। কিন্তু তাতে আমার প্রচুর আনন্দ লাগছে। ইথান আমার ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো। কি করছেন আপনি? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। ব্লক। ও দিল ইথান। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। সে সব জায়গা থেকে মৃদুলকে ব্লক দিয়ে ফোনটা ড্রয়ারে ঢুকিয়ে রাখল। আমি চুপচাপ তার কাণ্ড দেখতে লাগলাম। ঘুমাও, বলে ইথান লাইট অফ করে দিল।
আমি মিটমিটিয়ে হাসতে লাগলাম, কারণ আমি শিওর যে এটা জেলাসি। মাঝরাতে ব্যথার জন্য ঘুম ভেঙে গেল। আমি আস্তে আস্তে উঠে বসলাম। ব্যথার কারণে কষ্ট হচ্ছে। আমি পেটে হাত দিয়ে মাথা নুড়ে রাখলাম। তখনই কাঁধে ইথানের হাতের স্পর্শে আমি একটু চমকে উঠলাম। আপনি ঘুমাননি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। তোমার জন্য শান্তিতে ঘুমানো যায়? উঠে বসতে বসতে বলল ইথান। আমি ঘুমাতে দিচ্ছি না। আশ্চর্য, শুনেই গা জ্বলে যাচ্ছে আমার। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। যদিও অন্যদিকে তাকিয়ে আছি, তাও বুঝতে পারছি যে উনি আমার দিকেই তাকিয়ে আছে। আমি কপাল কুঁচকে অন্যদিকেই তাকিয়ে রইলাম। এদিকে ব্যথাও হচ্ছে প্রচুর। ইথান বিছানা থেকে নেমে আমার পাশে এসে দাঁড়ালো আর আমার গায়ে থাকা চাদরটা নিজের হাতে তুলে নিল। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আসো, বলে ইথান আমার দিকে অন্য হাতটা বাড়িয়ে দিল। উনি কি করতে চাচ্ছেন বুঝতে না পেরে ওনার দিকে তাকিয়ে রইলাম। ইথান নিজেই আমার হাত ধরে নামিয়ে নিল আর বেলকনিতে নিয়ে এলো। আমি শকে আছি বলতে গেলে। উনি বেলকনির চেয়ারের সামনে আমাকে দাঁড় করিয়ে নিজে বসে পড়লেন। আমি প্রশ্ন করে বসলাম, কি করতে চাচ্ছেন আপনি? উনি আমার প্রশ্নের ও না দিয়ে নিজের কোলের উপর হাত দিয়ে ইশারা করে বললেন, এখানে বসো। আমি চোখ ছানাবড়া করে বললাম, মা, মাথা ঠিক আছে আপনার? এসব কি বলছেন আপনি? ইথান একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে আমার হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিল। আমি মেরে ইথানের দিকে তাকালাম। এদিকে হার্টবিট আবার বাড়তে শুরু করল। দুই পাশে পা দিয়ে ওনার কোলে এভাবে একদম কাছে উনি আমাকে বসিয়ে দিয়েছেন। কেমন যে অনুভব হচ্ছে তা বুঝতে পারবো না। আমি চোখ নামিয়ে রেখেছি আর উঠাইনি। উনি আমার গায়ে চাদরটা জড়িয়ে দিলেন। যদিও আমি চোখ নামিয়ে রেখেছি, তাও বুঝতে পারছি যে উনি আমার দিকে তাকিয়ে আছেন। উনি কি করতে চাচ্ছেন সেটাই বুঝতে পারছি না আমি। সারারাত কি এভাবেই থাকতে হবে নাকি? অনেকক্ষণ ইতস্তত করার পর মাথা নিচু করে রেখেই আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আপনি এভাবে আমাকে? ডাক্তার এভাবেই বসিয়ে রাখতে বলেছে তোমাকে? পেইন কমে যাবে। আমার প্রশ্ন শেষ হবার আগেই বলে উঠল ইথান। আমি চমকে ইথানের চোখের দিকে তাকালাম। সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে মনে মনে চিন্তা করতে লাগলাম, পেইন কমে যাবে? এভাবে থাকলে আসলে সত্যি সত্যি পেইন অনেক কমে গেছে। আশ্চর্য তো। ইথান চেয়ারের ব্যাকসাইডে নিজের মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। হয়তো তার ঘুম আসছে। আমি নেমে পড়ার জন্য চিন্তা করলাম, কারণ আমার জন্য ওনাকে এভাবে জাগিয়ে রাখা ঠিক হচ্ছে না। কিন্তু আমি একটু নড়ার সাথে সাথে ইথান চোখ বন্ধ করা অবস্থাতেই বলে উঠল, চুপচাপ বসে থাকো। আমি ভয় আর নড়লাম না। কি আর করার? আমি বসে বসে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। সে এক সাইডে মুখ ফিরিয়ে শুয়ে আছে। তার চুল, চোখ, ঠোঁট সবকিছুই কত সুন্দর। কিন্তু সবচেয়ে যে জিনিসটা নজর কেড়ে নিচ্ছে সেটা হলো তার গলা থেকে কাঁধের অংশটা, যেটা কালো টি শার্ট ফুটিয়ে তুলেছে। ইচ্ছে করছে একটা কামড় বসিয়ে দিই। মনের মধ্যের শয়তান এরিন বলছে, হ্যাঁ বসিয়ে দে। কিন্তু ভালো এরিন বলছে, না, ভুলেও না। ছেলেটা কত নিষ্পাপ। তুই এগুলো কি ভাবছিস? শয়তান এরিন বলল, আরে রাখো তো নিষ্পাপ। পৃথিবীর কোনো ছেলে নিষ্পাপ না। তুই কামড় বসা এরিন। ভালো এরিন বলল, তুই শয়তানের কথায় কান দিস না এরিন। তুই ভালো মেয়ে। কিন্তু আমার শয়তানের কথাতেই কান দিতে ইচ্ছে করছে। নিচের ঠোঁটটা কামড়ে ধরে তার গলার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর কাছে এগিয়ে গেলাম। ভালো এরিন রেলিংয়ের ফাঁক দিয়ে লাফ দিয়ে সুইসাইড করল। কারণ আমি সত্যি সত্যিই কামড় বসিয়ে দিলাম। বলে কপাল কুঁচকে ইথান চোখ খুলল। তারপর এক হাত দিয়ে তার গলা স্পর্শ করে কপাল কুঁচকে অনেক অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি যে তার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে এমন কিছু করে দিব তা সে হয়তো ভাবতেও পারেনি। আমি থতমত খেয়ে গেলাম। কারণ এটা ঘটিয়ে আমার হুঁশ হলো। তাই আমি লজ্জায় দ্রুত ইথানের কোল থেকে উঠে রুমে চলে এলাম। চলবে।